না দেখা যেরকম আমরা টেন্সে 4টা করে ভাগ শিখেছিলাম, প্রেজেন্টের, পাস্টের, ফিউচারে, ঠিক সেরকমভাবে ভয়েস চেঞ্জও প্রেজেন্টের, পাস্টের, ফিউচারে শিখব। যদি প্রেজেন্ট শিখতে পারো তাহলে নিজেদেরকে পাস্ট আর ফিউচারটা ক্রিয়েট করতে পারবে। আজকে প্রেজেন্ট ফর্মটা দেখো। যে কোনো সাবজেক্ট, যে কোনো একটা সেন্টেন্স তৈরি করতে 3টে জিনিসের দরকার পড়ে। কি কি? একটা সাবজেক্টের দরকার পড়ে, একটা ভার্বের দরকার পড়ে, আর একটা অবজেক্ট। এটা অনেক কমপ্লিমেন্টও বলে, অনেকে কমপ্লিমেন্টও বলে। এই অবজেক্ট বা কমপ্লিমেন্টটা খুব একটা সাধারণত দরকার পড়ে না। অবজেক্ট বা কমপ্লিমেন্টটা অ্যাডিশনাল আমরা ইউজ করি, আদারওয়াইজ দরকার পড়ে না। শুধু সাবজেক্ট এবং ভার্ব তার যদি ফরমেশন ঠিক থাকে তাহলেই একটা সেন্টেন্সকে তৈরি করা যায়। উদাহরণ দিই, খুব সহজ উদাহরণ, আই ইট। আমি খাই, কি খাই সেটা দরকার নেই, আমি খাই। এবার অবজেক্ট বা কমপ্লিমেন্টের জন্য আমি এখানে কি করব, তাহলে কোনো বাক্যকে হু দিয়ে প্রশ্ন করলে যে উত্তর বেরোয় সেটা হলো গিয়ে কি সাবজেক্ট, হোয়াট দিয়ে যদি প্রশ্ন করে তাহলে যেটা বেরোবে সেটা হচ্ছে অবজেক্ট। সাধারণভাবে এটা মাথায় রাখতে, এটা যদিও গ্রামাটিক্যাল কোনো রুলস না, এটা আমাদের মনে রাখার সুবিধাটা আমরা বের করেছি। কোনো বাক্যকে যদি হু বা বাংলায় কে দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে যে উত্তরটা বেরোয় সেটা হয়তো গিয়ে সেই বাক্যটার সাবজেক্ট, আর কোনো বাক্যকে যদি কি দিয়ে প্রশ্ন করা হয় তাহলে যেটা বেরোলো সেটা হলো গিয়ে তার অবজেক্ট। ক্লিয়ার হচ্ছে? এবার প্রেজেন্ট টেন্সে যেহেতু আমরা আজকে শিখছি, তাই প্রেজেন্ট টেন্সে আমরা সিনট্যাক্স জানতাম, সাবজেক্ট তার সাথে V1 তার সাথে অবজেক্ট, এটা আমরা জানতাম। এখানে বলে রাখি V1 মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, V2 মানে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, আর V3 মানে হচ্ছে পারফেক্ট ফর্ম, যেটাকে আমরা পার্টিসিপল বলেও চিনি, পাস্ট পার্টিসিপল বলেও চিনি। তাহলে এই উদাহরণটাই দিই, আই ইট রাইস। এটা তো হলো সাধারণ টেন্সের নিয়ম, কিন্তু যদি একে আমি ভয়েসে কনভার্ট করি তাহলে তার সিনট্যাক্স কি হবে? হ্যাঁ, তার মানে কি হয়ে যাবে, অবজেক্টটা হয়ে যাবে সবার আগে, যেটা কাজ করবে কার মতো, সাবজেক্টের মতো কাজ করবে। ঠিক আছে? তারপর একটা অক্সিলিয়ারি ভার্ব নিতে হবে, যদি না নিই তাহলে সেখানে ডু ভার্ব নিতে হবে, কোনো না কোনো একটা ভার্বের হেল্প নেব আমরা। তার সাথে ভার্বের থার্ড ফর্মটা ইউজ করতে হবে, যেটা সাবজেক্ট সেটা এখানে কাজ করবে কার মতো, অবজেক্টের মতো। এই সাবজেক্টকে অবজেক্টের মতো কাজ করার জন্য তার সাথে বাই বা উইথ বা টু কিছু না কিছু ইউজ করতে হবে। তাহলে যদি ভয়েস চেঞ্জ করি তাহলে রাইসটা চলে আসছে আগে, একটা অক্সিলারি ভার্ব বা ডু ভার্ব নিতে হবে,
নেই কিছু আমার হাতে, এটা মানে কি আই ডু ইট রাইস। এবার যদি আরটা ভেঙে দিই তাহলে কি দাঁড়ায় আই ডু ইট রাইস। এবার এই দুটো তো ছিল না, এটা আমরা ভেঙেছি, ছিল না, তাহলে রাইসের সাথে অক্সিলারি ভার্ব হিসেবে কি বসবে? এম না ইজ না ইজ বসে হবে ইজ। তাহলে অক্সিলারি ভার্ব বা ডু ভার্ব তার সাথে কি বসে হবে? ভার্বের থার্ড ফর্ম। তাহলে ইটের থার্ড ফর্ম লিখতে হবে আমাকে, ইট, এট, ইটেন। হয় বাই নিতে হবে, না হলে উইথ নিতে হবে, না হলে টু নিতে হবে। সাধারণত সব জায়গাতে বাই ইউজ হয়। আইটা চেঞ্জ হয়ে যাবে কি ব্যাস। এটা হলো ভয়েসের ফার্স্ট রুলস, এটা হলো ভয়েসের ফার্স্ট রুল। এটা হলো প্রেজেন্ট টেন্সের রুলস। কোন প্রেজেন্ট টেন্স? এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স ফার্স্ট। তাহলে এর সিনট্যাক্সটা লেখা না, শুধু এইটা লিখবে, বইটা লেখার দরকার নেই। নিচে যেটা লেখা আছে ওটা লিখবে, নিচে যেটা আছে ওটা লিখবে, বইটা লেখার দরকার নেই। আছে আছে মুছে দিলাম। তাহলে নেক্সট দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সাধারণভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা সিনট্যাক্স কি জানতাম? সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব, মানে হয় এম, না হলে ইজ, না হলে আর, তার সাথে ভার্বের ফার্স্ট ফর্ম, তার সাথে আইএনজি, তার সাথে অবজেক্ট। এটাই জানতাম তো আমরা, টেন্সের নিয়ম বলছি। তাহলে সেই হিসাবে হলে আই এম ইটিং রাইস, এটাই হতো যদি টেন্সের নিয়ম দেখাতাম, তাই তো? এটা লিখতে হবে ভয়েসের ক্ষেত্রে। এটা হচ্ছে নর্মাল টেন্সের নিয়ম ছিল, এবার আমি চেঞ্জ করছি, ভয়েসে আনছি। তার সিনট্যাক্স কি দাঁড়াচ্ছে? অবজেক্টটা হয়ে গেল কি সাবজেক্ট, তার সাথে বসলো অক্সিলিয়ারি ভার্ব। এবার ভয়েসে অক্সিলিয়ারি নরমাল টেন্সে কি করতাম? অক্সিলিয়ারি ভার্বের পর ভি আইএনজি বসাতাম। তাহলে এখানে আইএনজি আনবো কি করে? রাইস ইজ বিং। হ্যাঁ, তার মানে কি
অক্সিলারি ভার্বের পর এই আইএনজিটা চেঞ্জ হয়ে যায় কি বি কথা চলে আসে, মানে বি ভার্বের সাথে না আইএনজি। তারপর কি বসবে ভার্বের থার্ড ফর্ম, তারপর বাই বা উইথ বা টু প্লাস সাবজেক্টটা চেঞ্জ হয়ে যায় কিসে অবজেক্ট। তাহলে আগে চলে আসলো কি রাইস is being eaten by, এর সিনট্যাক্সটা লিখে নাও, একটা উদাহরণ দিয়ে দাও, আরেকটা উদাহরণ দিচ্ছি। কি গাড়ি মাথায় ঢুকছে তো অসুবিধা হচ্ছে আওয়াজ বুঝতে? সেজন্য বলি যে টেন্সটা যদি ঠিক মতো জানা যায় তাহলে ভয়েস, ন্যারেশন, জয়নিং, স্প্লিটিং সব কিছু বলা যায়। আর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন 100 দিয়েছিলাম, আজকে আরো করতে হবে। তোমার দুজনকে তো দিয়েছিলাম না ইয়ে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এক কথায় প্রকাশ 100 দিয়েছিলাম, আজকে আরো কয়েকটা লিখি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। বেশি না, চেষ্টা করবো 20-25টা লিখে দেওয়া, তাহলে কম্পিউটারে আরও আছে, ওটা করো, ওগুলো কিন্তু কাজে লাগবে। কারণ আমাদের তো আর এরকম দেবে না যে লিখে দিলে আমাকে ভয়েস চেঞ্জ করতে দিলে, এরকম ভাবে কি করবে 4-5টা উদাহরণ লিখবে, দিয়ে যেখানে ঠিক হবে সেখানে কি করতে হবে, ওই মার্কশিটে মার্ক আউট করতে হবে। তাই যদি আমরা ফরমেশন না জানি মার্ক আউট করতে পারবো না। আর যদি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বা ভোকাবুলারি স্টক যদি না থাকে আনসিন প্যাসেজ করতে পারবো। আবার এমনও যদি দিল একটা ফোবিয়া দিয়ে দিল, কোনো কিছু দিয়ে 4টা অপশন দিল, তাহলে যদি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন না জান তাহলে ফোবিয়া জানতে পারবে। যেমন হাইট অফ, ফিয়ার ফ্রম হাইট কি হবে? ফিয়ার ফ্রম হাইট যদি ফোবিয়া বলতে হয়, ফিয়ার ফ্রম হাইট বা উচ্চতা দেখে যাওয়ার ভয় পায়, তাদের মধ্যে যে আতঙ্কটা থাকে সেই আতঙ্কটাকে কি বলে? অ্যাক্রোফোবিয়া। অনেকটা ফিয়ার অফ স্পাইডারের সাথে গন্ডগোল খেয়ে যায়। ফিয়ার অফ স্পাইডার বা ট্যান্টুলাকে বলা হয় অ্যারাকনোফোবিয়া, আর ফিয়ার ফ্রম হাইটটাকে বলা হয় অ্যাক্রোফোবিয়া। গন্ডগোল এই দুটোর মধ্যেই থাকে। আর অ্যারাকনোফোবিয়া অবশ্য আমার নিজেরই আছে বলে আছে, তার জন্য খুব ভালোভাবে ওটা জানি। অ্যারাকনোফোবিয়া স্পাইডার বা ট্যান্টুলা দেখলে ভয় পাই যাবে। আর ফিয়ার ফ্রম ম্যারেজ, এটাও আমার আছে, ফিয়ার ফ্রম ম্যারেজকে আর গ্রিক ভাষায় কি বলে? গ্যানিমো, তাহলে গ্যানিমোফোবিয়া। আচ্ছা, এবার যদি মনে করো এই উদাহরণটা না দিয়ে মনে করো দেওয়া হলো এবার চেঞ্জ করে দেখাও দেখি কি হবে। লাইট ইজ ফিলিং দ্য রুম, এটাকে এবার চেঞ্জ করে দেখাও দেখি। এটাকে চেঞ্জ করে দেখাও দেখি। না পসিবল না, এটা প্যাসিভ। নরমালি যেরকম আমরা সেটাই করব, being followed by light। এই যে ভুল, এখানে না বাই ইউজ হবে না উইথ ইউজ হবে, কোনটা ইউজ হবে? না সরি ভুল বললাম,
না বাই ইউজ হবে না টু ইউজ হবে, কোনটা ইউজ হবে না। ফিল্ড উইথ লাইট। 90% ছেলে ভুল করবে যেটা তুমি করলে, এখানে বাই বসাবে, যেই বাই বসাবে তার এই যে বাই বসিয়েছিল। 90% কি 99% ভুল করবে। দেখো লাইট ও কি নিচে কোনোটা সাবজেক্ট না, লাইটটা কি অ্যাবস্ট্রাক্ট, তো অ্যাবস্ট্রাক্ট জিনিস কি একা বসে, কাউকে সাথে নিয়ে বসে, তার সাথে ইংরেজি কি এটা মাথায় রাখো, যদি এটা কোনো ফর্মুলা না, বোঝানোর জন্য তাড়াতাড়ি করে যাতে মনে রাখো। যেই দেখবে কোনো জিনিস অ্যাবস্ট্রাক্ট, স্যাড, সরো, হ্যাপি, জলি, গ্ল্যাড, ক্ল্যাড, এই টাইপের জিনিসগুলো যখন বসবে, ম্যারেজ, বিবাহ করা হয়, বিবাহ কি দেখা হয়? নামমাত্র বিয়ে দেখা মানে কি, আমি মালা পড়াচ্ছে, সিঁদুর পড়াচ্ছে, এটাই দেখা, কিন্তু কার ভেতরে কি আছে সেটা কি ম্যারেজের মধ্যে বোঝা যায়? সেটা পরে বোঝা যায় কার ভেতরে কি আছে। ওর সাথে ওর মণিমানা হবে কি হবে না, বা ওর সাথে এমনই মণিমানা হবে যে একজন আরেকজনকে ছাড়া থাকতে পারছে না, হতে পারে। তাহলে এই জিনিসগুলো কি আমাদের মনের ভেতরে থাকে, এগুলো অ্যাবস্ট্রাক্ট জিনিস, আমরা জানি না কি হবে, ঠিক আছে? আমরা শুধু কি কাজ, অ্যাকশনটা দেখি, ভেতরে অ্যাবস্ট্রাক্ট ফিলিংটাকে আমরা কেউই দেখাতে পারি না, প্রকাশ করতে পারি না। তাহলে কোনো অ্যাবস্ট্রাক্ট জিনিস কি করে, কখনো একা বসতে চায় না, ও কাউকে না কাউকে সাথে নিয়ে করে। তাহলে ওই সাথের জন্য মনে রাখার জন্য বললাম, এটা অ্যাকচুয়ালি কোনো গ্রামারের রুলস না, বোঝা গেছে? নেক্সট হয়ে যাও, প্রেজেন্ট পারফেক্টের পর কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের পর কোন টেন্স আসে? সব ভুলে গেছে। প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট হচ্ছে পাস্টে এখন শেখাবো, আমি তো প্রেজেন্ট শেখাচ্ছি। তাহলে 3 নম্বরে কি আসলো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সিনট্যাক্সটা বলা দেখি কি ছিল, কার মনে আছে দেখি। Subject plus auxiliary verb have plus has. বলো বলো। Object ing কন্টিনিউয়াস না, কন্টিনিউয়াস না পারফেক্ট হবে। আর কথা প্রেজেন্ট পারফেক্টের ফর্মেশন সিনট্যাক্সটা কি ছিল? যেমন আসছে বলো না, যেমন আসছে সেটাই বলো। হ্যাভ বা হ্যাজ বসবে, তারপর বি লাগবে, বি 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 ই তো being বি ডবল ই এন বলছো, আর টেন্সের ফরমেশন মনে রাখো, একটা যদি ভুলে যাও শেষ, একদম ধ্বংস হয়ে যাবে। কারণ এই টেন্স যতটা সোজা, প্র্যাকটিস না করলে ততটাই কঠিন। আর যদি টেন্স না শেখো তাহলে ইংলিশ পড়ো না, সব পদে পদে আটকাবে। আজকে আমি পড়াচ্ছি, একটা সময় তোমরাও পড়াবে, আমি তো আর সারা জীবন বেঁচে থাকবো না, আমি তো একটা সময় পড়াও তুলবো, ঠিক আছে? সোজা সবাই তুলবে। হয়তো এই ইনস্টিটিউটটা গাইড করাচ্ছে, তখন গাইডকে বললে ম্যাম আমার টেন্স পড়িয়ে দেখা। তুমি যদি নিজে যদি পিকচার মেমোরি না থাকে তুমি পড়াতে পারবে? যদি 5টা স্টুডেন্ট চলে আসে, পারবে না তো। তাহলে পারফেক্ট টেন্সের নিয়মটা কি ছিল? সাবজেক্ট প্লাস হ্যাভ ভার্ব অবধি তোমরা সবাই ঠিক বলেছো, মানে হ্যাভ বা হ্যাজ যেটাকে তোমরা বলছো, এতদিন অবধি সবাই ঠিক বলছো। তারপরে সব পড়ানো বলছো, কেউ বলছে বিং, কেউ বলছে অক্সিলারি। একবার তো হ্যাভ ভার্ব ইউজ হয়ে গেছে, তো অক্সিলারি ভার্ব আসবে পরে। হেল্পিং ভার্ব হিসেবে একটা ভার্ব চলে এসেছে, হ্যাভ ভার্ব, বাকি কে পড়ে গেল? তাহলে অক্সিলারি ভার্ব অমিট হয়ে গেল, ও কাজ নেই তো। বিং বসবে কন্টিনিউয়াস টেন্সে, পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে গেলে, এখানে কোনো বিং এর দরকার নেই, এখানে ডাইরেক্ট বসে যাবে কি ভার্বের থার্ড ফর্ম আর অবজেক্ট।
দাদা মনে পড়ে কিনা এই উদাহরণটা দিয়েছিলাম? মনে পড়ছে উদাহরণটা? কোনোদিনও এটা মাথায় রাখবে, কোনোদিনও শুধু টেন্সের ক্ষেত্রে হ্যাভ ভার্বের পরে বিন তখনই বসবে যখন এর সাথে কন্টিনিউয়াস টেন্স যোগ হবে, কারণ বিন বসলে ভিআইএনজি আনতে হবে, আর পারফেক্টে ভিআইএনজির কোনো কাজই নেই। এটা হচ্ছে শুধুমাত্র টেন্স ফরমেশন, এটা হচ্ছে শুধুমাত্র টেন্স ফরমেশনের ক্ষেত্রে। এরপরে যদি আমি এটাকে ভয়েসের ফরমেশনে আনি, তাহলে কি হয়ে যাচ্ছে? অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাচ্ছে, তারপরে হ্যাভ ভার্ব যা আছে ঠিক হচ্ছে, এবার গন্ডগোল খাচ্ছে, এবার তুমি যেটা বললে সেটা এসে যোগ হচ্ছে। বিন মানটা ঠিক আছে না? বুঝলাম, ঠিক আছে। তারপর কি বসবে? ভার্বের থার্ড ফর্ম, তারপর বাই বা উইথ বা টু যা ইচ্ছে, সাবজেক্টটা হয়ে যাবে। তাহলে কি হলো? রাইস হ্যাজ না হ্যাভ? Has. অসুবিধা হলে বলো, আমি যার জন্য তোমাদেরকে খুব অল্প অল্প পার্ট করে শেখাচ্ছি, একবারে সবগুলোকে শিখিয়ে দিচ্ছি না, নাহলে টেন্স ভয়েস ন্যারেশন একদিনে হয়ে যায়। এই তো দেখো না, এই তো দেখা দেখো না, কোন জায়গাটা বুঝতে পারছো না বলো। আমরা অঙ্ক যখন করি, অঙ্কের সূত্র মনে রাখি তো, যেমন একটা অঙ্ক যদি আমাকে বীজগণিতে দিত, আমি যদি a স্কয়ার বা b স্কয়ার প্লাস b স্কয়ার বা a প্লাস b হোল স্কয়ার এগুলোর সূত্র যদি আমরা ভুলে যাই, তাহলে অঙ্কটা করতে পারবো কি? কোনোদিন পারবো না। ঠিক এগুলো হচ্ছে গ্রামারের সূত্র, তোমাকে উদাহরণ মনে রাখার দরকার নেই, তুমি নিজের মতো যা ইচ্ছে উদাহরণ বানাতে পারো যদি তোমার সিনট্যাক্স ঠিক থাকে। যার জন্য পিকে দে সরকারের বইয়ে, যেটা পুরোনো ভার্সনের বই, সিনট্যাক্স নামে একটা চ্যাপ্টারই আছে। এখনকার পিকে দে সরকার বইটা বলতে পারবো না, আমরা আরো পাতলা করে দিয়েছি পিকে দে সরকার। আগে ডিকশনারি, অক্সফোর্ডের ডিকশনারির মতো মোটা ছিল বইটা, আমরা যেটা পড়েছি 2015-16 এডিশন আমরা পড়েছি, মানে আজ থেকে ধরো 10 বছর আগে। ওদের একটা চ্যাপ্টারই ছিল শুধু সিনট্যাক্সের উপরে, ভয়েস, টেন্স, ন্যারেশন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, প্রত্যেকটা 4টা করে উদাহরণ আর সিনট্যাক্স দিয়ে একটা চ্যাপ্টার বানিয়েছিল। 24 নম্বর চ্যাপ্টার ছিল ওটা। ওখানে গোটা গ্রামারের যত রকম সিনট্যাক্স হয় তার একটা চ্যাপ্টারই তৈরি করা ছিল। পিকে দে সরকারে যদি 20% কেউ কভার করতে পারে, আমরা ওই ইংলিশ গ্রামার অনেকটা শিখেছি, 80% শিখে গেছে। যার জন্য ম্যাক্সিমাম মানুষকে বলতো পিকে দে সরকার নাম শুনলেই জ্বর চলে আসতো না, হয় ট্রেজার ট্রোভ পড়তো, না হলে পিকে মুখার্জি হাইলাইটস পড়তো। ঠিক আছে, যারা পিকে দে সরকার পড়েছে ওরা ইংলিশ আর রাইটিং, গ্রামার আর রাইটিং এ মারাত্মক তো খারাপ হয়ে গেছে। আমার এত বেশি মনে থাকার কথা না। আমি কি করতাম, শুধু সিনট্যাক্স গুলো একটা কাগজের মধ্যে লিখে যেদিকে চোখ পড়বে, সকাল ঘুম থেকে উঠতে পারে ঘুমাতে গেলে ওখানে সাজিয়ে দিতাম, এদিকে ঘুম থেকে উঠলে ওরা চোখে পড়তো, 5 মিনিট দেখে নিলাম, দাঁত মাস দেখে নিলাম, পড়তে যাচ্ছি তখন তো আর দেখা হলো না, পড়ে এসে ঘুমালাম, ঘুম থেকে ওঠার পর দেখে নিলাম, বাস করতে এসে আরেকবার দেখে নিয়ে ঘুমিয়ে গেলাম, আবার ঘুম থেকে ওঠার পর। এমন ভাবে আমার ঘরে এরকম
4-5টা মানে তোমার কাগজ সাজানো থাকতে পারে দেওয়ালে। একটাতে ছিল এইটা, একটা ছিল অ্যালজেব্রার সূত্র, আর একটা ছিল পাটিগণিতে যতগুলো সূত্র, 3 জায়গায় সাজানো থাকতো। তোমাদের সামনে দরকার নেই, তোমাদের ডায়েরি আছে, নোটবুক আছে, তোমরা কি করো, বা কম্পিউটার আছে বা ফোন আছে, সত্যি কথা তো তোমরা ফোন 24 ঘন্টার মধ্যে আমরা কম করে 8-9 ঘন্টা ফোন তো দেখি, ফোনের মধ্যে ছবি তুলে রেখে দেবো। যখনই ফেসবুক করতে গেলে একটু দেখে নিই, তারপর ফেসবুক করো, একটু দেখে নিই হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার বা ইনস্টাগ্রাম করো। এমনভাবে দেখো যেন চোখ খুললেই ওটা চোখে পড়ে। তাহলে কি হয়ে যাবে, জিনিসটা পিকচার মেমোরি হয়ে যাবে। আর পিকচার মেমোরি ভোলা যায়, কোনো স্মৃতি কোনোদিনও ভোলা যায়। আমরা ছোটবেলাটা দেখিনি বলে ছোটবেলাটা জানি না, বা যখন আমাদের জ্ঞান হয়নি ততদিন অব্দি আমরা জানি না। কিন্তু ক্লাস 5 থেকে এতদিন অব্দি কি করছি, আমরা সবাই ডিটো কপি মনে রেখেছি। কারণ কি, ওগুলো আমার মাথায় একটা পিকচার হয়ে গেছে, গোল্ডেন পিরিয়ড ওগুলো আমাদের লাইফে। এটাও ঠিক না, এগুলোকে পিকচার মেমোরি করে নাও, তাহলে কোনোদিন ভুল হবে না। ঠিক আছে, লাস্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট হয়ে গেল। লাস্ট টেন্স चार नंबर प्रेजेंट परफेक्ट कंटिन्यूअस। बोलो सिंटैक्स কি হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর সিনট্যাক্স বলো। শুধু টেন্সের সিনট্যাক্সটাকে বলো, ভয়েসের সিনট্যাক্স পরে দেখছি। আমাকে টেন্সের সিনট্যাক্সটা বলে শোনাও, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর। was বা went হবে, আর টোটাল বলো সিনট্যাক্সটা। ভার্বের পার্ট ফর্ম, আর যেটা মনে হচ্ছে ও করছে, যা মনে করছে সেটাই বলো। তোমার মনে করছে না, দুজনেই ভুল বলেছ। সাবজেক্ট প্লাস এখানেও হ্যাভ ভার্বটা ইউজ হয়। আরে বাবা, ভয়েসে তো হ্যাভ ভার্ব লেখা আছে, চালাকি করো এখান থেকে যে স্যার তো নিজে হ্যাভ ভার্বটা মোছেনি, তো আমরা তো হ্যাভ ভার্বই স্যার তো আমরা বসাবো। ওয়াজ বা ভার্ব তো কোনো গল্প নেই, ওয়াজ বা ভার্ব কোথায় বসে, কন্টিনিউয়াসে। এটা পারফেক্ট কন্টিনিউয়াস করছি। চালাকি করো, মাথায় একটু চালাকি দেখাও, তাহলে কি হবে, এখানে হয় হ্যাভ না হলে হ্যাজ, আছে কি কন্টিনিউয়াস, মানে কি আনতে হবে, ভিআইএনজি আনতে হবে, তাই তো। তাহলে V1 আইএনজি আমরা জানতাম কি হ্যাভ ভার্বের পরে ভার্বের থার্ড ফর্ম বসে, কিন্তু এখানে কোন ফর্ম আছে, আইএনজি, ভিআইএনজি ফর্ম আছে। আমরা কি বলবো, আর সবথেকে বড় যে জিনিসটা, সবসময় একটা প্রপার টাইম মেনশন করা থাকে। এটা বোঝার সবথেকে ভালো নিয়ম, এটা প্রপার টাইম মেনশন করা থাকে। তেমন কি যদি দেখি আই হ্যাভ বিন eating rice from 10 minutes, 10 মিনিট ধরে আমি ভাত খাচ্ছি বা খাইতেছি। দেখছো তো টেন্স মনে না রাখলে কি হয়, যখন তোমাদেরকে বললাম ভয়েস চেঞ্জ থেকে অবশ্যই কথা বলে তোমাদের মুখ শুকিয়ে গেছিল, কারণ টেন্স তো মনে নেই। তাহলে টেন্স যদি না মনে রাখো তাহলে না ভয়েস শিখতে পারবে না ন্যারেশন শিখতে পারবে। ন্যারেশনে তো আরো 3টা পার্ট আছে,
তাহলে এর যদি আমি ফরমেশন চেঞ্জ করতে যাই তাহলে কি হবে? had been. তাহলে এখানে কি বলবে? being এটা আর চেঞ্জ হচ্ছে না, শুধু v1 টা চেঞ্জ হয়ে যাচ্ছে কি v3। এখানেই ঘুরে গেল জিনিসটা। being এর সাথে সবসময় কি বসে? ভার্বের ফার্স্ট ফর্ম আইএনজি, ভয়েস এর সাথে বসে না, ঠিক আছে? তারপর যা আসে বসে। তাহলে রাইস হ্যাজ বিন ইটেন, তারপরে বাই বা উইথ বা টু প্লাস, তাহলে বাই সাবজেক্টটা চেঞ্জ হয়ে যাবে কি অবজেক্ট মি, তারপরে ফ্রম অথবা সিন্স বসলো, ফ্রম proper time, bas ready হয়ে গেল। Rice has been eaten by me for 10 minutes. ভয়েস এর রুলসটা একটু চেঞ্জ হবে। সাধারণত বিং এর সাথে ভার্বের আইএনজি ফর্মই বসে, টেন্সের ক্ষেত্রে ভুলে যায়। বিং তো বসবেই, কিন্তু আমরা ভার্বের ফার্স্ট ফর্ম আর ইউজ করা যাবে না, তখন একদম পারফেক্ট ফর্মে নিয়ে আসতে হবে, কিন্তু বিং থাকবে। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? তোমাদের কাজ যেটা হোমওয়ার্ক, মানে এর পরের রবিবার যেটা দেখবো সেটা লিখে দিচ্ছি। এই যে চারটা আমি প্রেজেন্ট টেন্স শেখালাম, যে করে শেখালাম সে সব করা কোন ফর্মে শিখিয়েছিলাম? অ্যাসার্টিভ ফর্মে শিখিয়েছিলাম, মানে হ্যাঁ বাচক, এখানে না এর কোনো উল্লেখ নেই। তোমাদের কাজ হবে এরকম করে সিনট্যাক্স, মানে একবার করে টেন্সের সিনট্যাক্স, একবার করে ভয়েসের সিনট্যাক্স, একটা করে উদাহরণ, ইন্টারোগেটিভ আর একটা নেগেটিভ, এই দুটো তো করে নিয়ে আসবে। আমি অ্যাসার্টিভের সাথে তোমাদের শিখিয়ে দিলাম। তোমাদের কাজ হলো পরের রবিবার আমি এই চারটা টেন্সের সিনট্যাক্স, তার সাথে ভয়েসের সিনট্যাক্স, একটা করে উদাহরণ, এই উদাহরণ বাদে নিজে থেকে তুমি আলাদা একটা করে উদাহরণ করে এনে আমাকে ইন্টারোগেটিভ আর নেগেটিভের ফরমেশন চেঞ্জ করে দেখাবে। এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে? মাথায় থাকবে কি বললাম? এটা তো প্র্যাকটিস করবেই তোমরা, আর তোমরা নিজেরা আমাকে এইরকম ভাবে, যেরকম ভাবে প্রথমে টেন্সের সিনট্যাক্স তৈরি করে একটা উদাহরণ দিলাম, ভয়েসের সিনট্যাক্স তৈরি করে এরকম করে উদাহরণ দিলাম, ঠিক সেরকম ভাবে তোমরা নেগেটিভ আর ইন্টারোগেটিভ এই দুটো করে নিয়ে আসবে। আমি পরের রবিবার খাতা চেক করবো, ঠিক আছে? একটা করে উদাহরণ, 10 মিনিটের বেশি লাগবে দুটো করতে, ঠিক আছে? শুধু এই উদাহরণ দেবে না, এটা বাদ দিয়ে অন্য কোনো উদাহরণ, ইটের উদাহরণ হবে না, রাইসের জায়গায় উইট করে দেবে, ইটেন বদলাই থাকবে না, অন্য কোনো মার্কেও করে যাবে, ঠিক আছে? মাথা থাকবে? বুঝে দেবো? বলো, আর টেন্সে কোথাও বুঝতে অসুবিধা থাকলে বলো এখন, মানে ভয়েস আর টেন্সে বুঝতে যদি অসুবিধা থাকে। অ্যাসার্টিভ কোথায় পাবে? যে কোনো গ্রামার বই পেয়ে, পিকে দর্শনের বই দেখো, পিকে মুখার্জি দেখো। অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি 7 প্রকারের সেন্টেন্স হয়, তো 7 বা 8 প্রকার। এই কি হয়? একটা হয় অ্যাসার্টিভ বা অ্যাফার্মেটিভ, 2 নম্বরে হয় নেগেটিভ, 3 নম্বরে হয় ইন্টারোগেটিভ, 4 নম্বরে হয় কি কোশ্চেন মার্কে ইন্টারোগেটিভ। কাউকে প্লিজ করা তার মানে কি? কাউকে অনুরোধ করা তার মানে কি? ইম্পারেটিভ। 5 কে হয়
এক্সক্লেমেটরি 6 কে হয় স্টেটসম্যান ফ্যাক্ট যেটাকে বলা হয়। এই জিনিসগুলো তো মাথায় রাখতে হবে। এগুলো দেবে না যদিও, আমি সেন্টেন্সের ভাগ জানার জন্য তোমাদেরকে বললাম। টেন্স বা ভয়েসের জন্য বেশি লাগে এই অ্যাসার্টিভ বা অ্যাফার্মেটিভ, নাহলে নেগেটিভ আর ইন্টারোগেটিভ, এই তিনটেই লাগে। তার মানে একটা ফর্ম তোমাদেরকে দেখিয়ে দিলাম অ্যাসার্টিভ, তোমাদেরকে শুধু বললাম নেগেটিভ আর ইন্টারোগেটিভটা একটা করে উদাহরণ দেবো। ভুল হোক ঠিক হোক যাই হোক করবে না, ঠিক আছে? এখানে তো মার্কেটের প্রশ্ন নেই, বরঞ্চ যে জিনিসগুলো ভুলে গেছে সেগুলোকে আবার রিকল করে দিচ্ছে। এই জিনিসগুলো তো মাথা থেকে বেরিয়ে গেছিল। একটা প্রাইমারি স্কুলে যদি তুমি প্রাইমারিতে আছো, তো প্রাইমারিতে আমি এবিসিডি পড়াতে গিয়ে সব ভুলে যাই, তাই না? যার জন্য দেখবে যারা প্রাইমারি স্কুল টিচার, অনেক এরকম প্রাইমারি স্কুল টিচার আছে যারা হাই স্কুল বা কলেজের ক্লাস করায়। কেন? কারণ তাদের ওই জায়গাটাই দরকার। আর স্পেশালি তুমি আপার প্রাইমারি দিচ্ছ 5 to 8, 7 হচ্ছে এই যে 6, 7 জুড়ে এটাই থাকবে গ্রামার। এই ভুলে গেলি আর স্টুডেন্টরা যদি ধরে নিল, অপমানের শেষ থাকবে না, বাণিজ্য বলে কিছু থাকবে না। যেমন কোনো একটা জিনিস আমার যেরকম, আমি কাউকে বাংলা কেন পড়াই না, আমার জানি আমি বাংলা পারবো। একটা হয়তো কেউ এমন একটা কিছু দিয়ে দিয়েছে যে স্যার এটা বাংলা আসল মানে কি, ব্যাস আমি তো বেঙ্গলি মানে গুলে খেয়ে নিয়েছিলাম, এখন মাথায় নেই কিছু। এখন যদি এমন একটা ওয়ার্ড আমাকে বাংলায় কোনো প্যাসেজে দিয়ে দিল, দিয়ে বললো যে স্যার এই প্যাসেজের এই এটার মানে নর্মাল বাংলাটা, ব্যাস শুনতে পারবো না। তাহলে আমাকে ওই ফোন বের করে যদি নেট দেখে বলতে হয়, তাহলে ভাববে এই স্যার তো নিজেই কিছু জানে, তো আমাকে পড়াচ্ছে কি বাণিজ্য বলে কিছু থাকবে? তাহলে যে জিনিসটাই শিখছো সেটা তোমাদের না, তোমাদের টিচারেরও ভুল হতে পারে বা তোমাদের গাফিলতি হতে পারে, যে কোনো একজন, যে তোমাদেরকে ডেপটা করায় না। নাহলে এগুলো তুমি ভালো করে দেখো, ক্লাস 10 অব্দি এগুলো তোমরা করে এসছো 5 থেকে, বা তারও আগে থেকে হয়তো 7 না 5 থেকে হয় গ্রামার। গ্রামার 5 থেকে আমরা 7 থেকে পড়েছি। আচ্ছা 7 থেকে 10 অব্দি পড়েছো তো? তো 7 থেকে 10 অব্দি পড়েছো। কম্পিটিটিভ এক্সাম মানে কি? শেখানো না। কম্পিটিটিভ এক্সাম মানে শুধু যে জিনিসগুলোকে জানো তার একটু চেঞ্জ করে দাও। তোমাদেরকে আগে লিখতে হতো, লিখতে হয়, আমার সেটা আঁকলেই হয়ে যায়। তো এই জিনিসগুলো যদি ভুলে যাও, আমাকে যদি প্রথম থেকে বেস লেভেল থেকে গ্রামার শুরু করতে হয়, তাহলে বুঝতে পারছো যে জিনিসটা আমি হয়তো 6 মাসে শেষ করতে পারবো, সেই জিনিসটা আমার শেষ করতে হয়তো 3 বছর লেগে গেল। তার মানে কি, গোড়াটাকে মজবুত যদি না করতে পারো, তাহলে তো ভাই এগুলো যদি যত আমি চাইলে কি করতাম, তোমাকে টেন্স বা স্ম্যাশন একবারে পড়াতে পারতাম, কিন্তু পারছি না। কেন? কারণ তোমাদের বেসটা মজবুত নেই। শুনতে খারাপ লাগছে কথাগুলো, কিন্তু বাস্তব কথা বললে একটু লাগে। বাস্তব কথা হচ্ছে তোমাদের বেসটাকে তৈরি করতে পারেনি। সেটা হয়তো তোমাদের টিচাররা ডেপ থেকে সেখানে, বা তোমরা হয়তো একটু ফাঁকিবাজি করেছো। সেই সময় ফাঁকিবাজির টেন্ডেন্সি সবারই থেকে, আমিও ছিলাম, আমি তো চরম ফাঁকিবাজ ছিলাম। আমি তো মার খেতাম রেগুলার মার খেয়েছি স্যারের কাছে। একদিন এমন নেই যে স্কেলের বাড়ি পড়েনি আমার উপরে, একদিনে এমন নেই। গায়ের চামড়া লাল দাগ পড়ে যেত মার খেলে। তো যদি ডেপটা না তৈরি হয়, তোমাকে একটা অঙ্ক করে দিলাম, কোনো রকম সূত্র বললাম না, তোমাদের অঙ্ক করে দিলাম। কম্পিটিটিভ এক্সাম এটাই হয়। আজকে তো শিখছো, এখন শিখছো, তাহলে আগের ফর্মুলাগুলো শেখানি, তো আমাদের স্যার ডেপথ ছিল না সেরকম, যার জন্য শেখাতে পারিনি। এই যে ফর্মুলাগুলো, এইগুলো যদি মনে রাখো, তোমাদের এক্সাম্পল মনে রাখার দরকার পড়বে। নিজেরা বলো তো, যে এই সিনট্যাক্সগুলো যদি তোমাদের পিকচার মেমোরি হয়ে যায়, তোমাদের কোনো উদাহরণ নিজে থেকে ক্রিয়েট করতে অসুবিধা হবে? যদি একটু ভোকাবুলারি সেন্স মানে স্টক অফ ওয়ার্ড যদি থাকে, একটু অসুবিধা হবে? তাহলে কি দরকার? ফর্মুলা নেই নিজে। আমরা যেরকম কীভাবে বানিয়েছি যে সাবজেক্ট আর অবজেক্ট, কোনো ব্যাকরণ বই লেখা নেই যে কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট বেরোয় আর কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট বেরোয়। কোনো গ্রামার বই লেখা নেই। গ্রামার বই কি লেখা আছে? বাক্যকে উদ্দেশ্য করে, যে মানে কাউকে উদ্দেশ্য করে যে বাক্যে কিছু বলা হয়, সেটা হচ্ছে তার সেই বাক্যের সাবজেক্ট বা উদ্দেশ্য। এবার মানে কি ভাই, দুই জায়গায় উদ্দেশ্য, তার কোনটা কি আমরা বের করেছি ওটা। তাহলে এইভাবে টেন্সও বের করা যায়, এইভাবে ভয়েসও বের করা যায়। এটা তো টেন্স আর ভয়েস প্রায় একই রকম, শুধু একটু ভয়েস ভার্সা করছি। ন্যারেশনে তো 3টে পার্ট আছে, রিপোর্টেড ভার্ব, রিপোর্টেড স্পিচ, লিঙ্কিং ওয়ার্ডস। ব্যাস গন্ডগোল খেয়ে গেলে।
রিপোর্টেড ভার্ব থেকে রিপোর্টেড স্পিচকে চেঞ্জ করবো না রিপোর্টেড স্পিচ থেকে রিপোর্টেড ভার্বকে চেঞ্জ করবো? বলো দেখি কোনটা ঠিক, যে রিপোর্টেড ভার্ব কোনটা, রিপোর্টেড স্পিচ কোনটা? আগে এতটুকু বলো আমাকে। ন্যারেশনের মধ্যে কোনটাকে রিপোর্টেড ভার্ব বলে আর কোনটাকে রিপোর্টেড স্পিচ বলে? যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, সাপোজ একটা উদাহরণ আমি তোমাকে দিচ্ছি। কি লিখলাম? My teacher said the art book sounds. এবার এর মধ্যে কোনটা রিপোর্টেড ভার্ব কোনটা রিপোর্টেড স্পিচ বলো দেখি? এটা ন্যারেশন। কোন পার্টটাকে রিপোর্টেড ভার্ব বলে, কোন পার্টটাকে রিপোর্টেড স্পিচ বলে? তাহলে এগুলো তোমাদের টিচার শিখিয়েছিল। কোটেশনের বাইরে যেটা থাকে সেটাকে বলা হয় রিপোর্টেড ভার্ব। কোটেশনের ভেতরে যেটা থাকে সেটাকে বলে রিপোর্টেড স্পিচ। কোনোদিনও রিপোর্টেড ভার্ব চেঞ্জ হয় না, সবসময় ভার্বের ফর্ম অনুযায়ী রিপোর্টেড স্পিচ চেঞ্জ হয়ে যায়। রিপোর্টেড ভার্বের ফর্ম অনুযায়ী এখানে ভার্ব দেখতে হবে কিসে আছে, প্রেজেন্ট আছে না পাস্ট আছে না ফিউচার আছে, সেই অনুযায়ী রিপোর্টেড স্পিচও চেঞ্জ হয়ে যায়, সেই টেন্সে চলে আসে। এবার এখানে মাই টিচার সে এটা কোন ভার্বে করা আছে, মানে ভার্বের কোন ফর্মে আছে, প্রেজেন্ট না পাস্ট না ফিউচার? তাহলে পাস্ট, তাহলে মাই টিচার সেই। লিংকিং ওয়ার্ড কি নেব? দ্যাট। তার মানে কি স্পিচ বা স্টেটমেন্ট থাকলে দ্যাট, আর যদি কোয়েশ্চেন মার্ক থাকে তাহলে ইফ বা ওয়েদার। না, সব সময় সেড দ্যাট বসবে না, কখনো টোল্ড দ্যাট হবে, কখনো স্টেটস দ্যাট হবে, কখনো আবার যদি ইন্টারোগেটিভ থাকে তাহলে ইফ বা ওয়েদার ইউজ করতে হবে। তাহলে এটা হচ্ছে কি রিপোর্ট, এটা কি লিংকিং ওয়ার্ডস। কি হবে শেষ নাকি? এটা কি দ্যাট বা ইফ বা ওয়েদার, যেহেতু ফুল স্টপ আছে তাহলে কি দ্যাট। এবার বলো তো এটা কি হবে? That moves round the sun. দ্যাট Moves round the sun. কেন মুভস হলো? মুভড কেন হলো? আমি তো বললাম যে রিপোর্টার ভাবলো যে রিপোর্টার স্পিচ চেঞ্জ হয়ে যায়, তুমি বললে এইটা। তুমি এটা বললে তো। তাহলে রিপোর্টের ভার্ব কিসে ছিল? পাস্টে। তাহলে এটা কি হওয়ার কথা ছিল? Past. তাহলে মুভের পাস্ট টেন্স কি হবে না? যদি কেউ এখানে মুভড লিখে দেয় টোটালটা ভুল। কেন? ইউনিভার্সাল ট্রুথ, যার জন্য রিপোর্টের স্পিচ কি হবে? চেঞ্জ হবে। হবে না জানো, কেন হবে না সেটা জানতে হবে। যে কোনো জিনিস আমরা, আমাদেরকে মা বললো যে বাবা সূর্যগ্রহণের সময় খেতে হয় না, কেন খেতে হয় না কোনোদিন জিজ্ঞেস করেছো? কেন জিজ্ঞেস করো? তুমি তো সাইন্টিফিক কারণটা জানো যে সূর্যগ্রহণ কি চন্দ্রগ্রহণ কি, তাহলে কেন খেতে হয় না? তাহলে যে কোনো জিনিস শেখার আগে টিচারকে জিজ্ঞেস করো যে স্যার কেন হলো না। যদি টিচার তার উত্তর দিতে পারে তার মানে তোমার শিক্ষক হওয়ার যোগ্য না, হলে যোগ্য না, সোজা হিসাব করবে। যদি টিচার তার কারণ ব্যাখ্যা করতে না পারে তাহলে সেই টিচার হওয়ার যোগ্যতা রাখে না। আমাদের প্রাইভেট টিউটর সাধারণত কোনো গুরুত্ব হয় না, সোজা হিসাব বলেছি। একটা সরকারি টিউটর যদি এখানে এসে পড়াই, দেখবে আমার ইনস্টিটিউটে আমার কাছে যতটা স্টুডেন্ট পড়বে একটা সরকারি টিচার এসে যদি পড়ে তার কাছে বেশি স্টুডেন্ট পড়বে। কিন্তু একটু ভালো করে ভেবে দেখো, বর্তমান সমাজ অবস্থায় প্রাইভেট টিউটররা একটা সরকারি টিচারের থেকে বেশি জানে। তার কারণ কি? তাদেরকে চাকরি পেতে হবে এই চিন্তাটা তাদের মাথার মধ্যে থাকে, যার জন্য তারা কি বেস থেকে তৈরি হওয়া শুরু করে, ভেতর থেকে ওরা তৈরি হওয়া শুরু করে।
আর এখনকার দিনের টিচাররা মা বাবারা সেট করে না, স্টুডেন্টরা সেট করে কোন টিচারের কাছে। আমরাও তাই, আমরা সেট করেছি কোন টিচারের কাছে যাবো, মা বাবা সেট করেনি। আমাদেরকে যারা পড়িয়েছে, আমাকে পড়ানোর 2 বছর পর চাকরি পেয়েছে। মানে আমি প্রত্যেকটা টিচারের কাছে খুব লাকি ছিলাম। যারাই আমাকে পড়িয়েছে তারা আজকে চাকরি করছে, কেউ প্রাইমারি কেউ হাই। তো তাদের কাছে শিখেছি মানে কি, তাদের শেখানোর একটা তাগিদ ছিল, তাতে কি হয় ওদের নিজের চর্চাটা হতো। সেকেন্ডারি কি, ও প্রত্যেকটা জিনিসের এক্সপ্লেনেশন জানতো, যাই বলি কি আমরা ভুলিনি। আর সরকারি যাই করলে করবি, না করলে না করবি, ব্যাস। এই যে লেভেলে আছে সেই লেভেলেই থেকে গেল। প্রাইভেট টিচার বা কোনো একটা প্রাইভেট কোচিং ইনস্টিটিউটের টিচাররা কী হয়, টাকা নিচ্ছে ঠিকই, ওই যে বললাম স্টুডেন্টকে নিংড়ে বের করবে। আমাদের কাজই হচ্ছে ওটা। আমরা চাই তোমরা ভুল করো, ঠিক করার জন্য আমরা আছি, তোমরা ভুলটাই করো না। তখন আমি বুঝতে পারবো যে কোন জায়গাটা ফল্ট। তোমরা যেমন এটা বললে, অর্ক বললো যেটা মুভ হবে না, মুভসই হবে, কিন্তু ও কারণটা বলতে পারলো না। তুমি কারণটা মনে এটাই বলতে পারলে। সবসময় রিপোর্টের ভাব অনুযায়ী রিপোর্টেড স্পিচকে চেঞ্জ করা যায় না। রিপোর্টের ভাব অনুযায়ী রিপোর্টেড স্পিচ তখনই চেঞ্জ হবে যখন ওরা ইউনিভার্সাল ট্রুথ হবে না। আর যদি ইউনিভার্সাল ট্রুথ হয়ে যায় তাহলে রিপোর্টেড ভাব যাই থাকুক না, শুধু ইউনিভার্সাল ট্রুথ বলে না, ইউনিভার্সাল ট্রুথ আর হ্যাবিচুয়েটেড কোনো থিংস বা হ্যাবিচুয়েটেড কোনো ওয়ার্ড যেটা হ্যাবিট হয়ে আছে, যে যেমন স্মোকিং যদি কারোর হ্যাবিট হয়, দেখবো চট করে ছাড়তে পারবে না। 21 দিন ওকে স্মোকিং ছাড়া থাকতে পারবে না। সাথে 21 দিনে যে কোনো হ্যাবিট ছেড়ে যায়। ওকে 21 দিন তুমি বাড়িতে আটকে রাখো, পাগলের মতো করবে। তার কারণ কি, ও হ্যাবিচুয়েটেড হতে, ওর ওই নির্দিষ্ট টাইমে ওই জিনিসটা, ওর নিকোটিনটা লাগবে। ও তাহলে আমি নিকোটিন দিয়ে বোঝালাম, তাহলে হ্যাবিচুয়েটেড কোনো জিনিস আর ইউনিভার্সাল ট্রুথ, রিপোর্টেড ভার্ব যাই থাকুক না কেন, নেভার বি চেঞ্জড, ওটাকে চেঞ্জ করা সম্ভব না। ক্লিয়ার? তাহলে ভয়েসের যে দুটো হোমওয়ার্ক বললাম, ওই দুটো করে আনো, ভুল হোক ঠিক হোক যেটা হোক, দুজনেই করে আমাকে দেখাবো। আর চেষ্টা করো আমার উদাহরণটা দেবে না, তুমি একটা আলাদা উদাহরণ দিয়ে করবে, আর গার্গী তুমি একটা আলাদা উদাহরণ দিয়ে করবে।